ওয়েলকাম ফ্রেন্ডস। ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে পশ্চিমবঙ্গে এসআইআর কে একদম নিশ্চিত করে দিয়েছেন। কোন কোন দিনে হবে, কোন কোন দিনে কি হবে, সমস্ত দিনক্ষণ কিন্তু জানিয়ে দিয়েছেন এবং সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে কিন্তু যে এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো প্রকার ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কোনো প্রকার কাগজপত্র কিন্তু আপনাদের জমা করতে হবে না এনুমারেশন ফর্মের সঙ্গে। অর্থাৎ বিএলওরা যে ফর্মটা আপনাদের বাড়িতে দেবে সেই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে সঠিকভাবে ফিল আপ করে বিএলওর কাছে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের কোনো প্রকার কাগজপত্র জমা করতে হচ্ছে না। এটা আমি প্রুফ সহ দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখুন এখানে যেটা দেওয়া আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন অশোকা রোড, এখান থেকে কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর হবে এবং কি কি প্রসেসে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে দেখুন 2 নম্বরে যেটা বলা হচ্ছে, The Commission has decided to conduct the SIR based on the order and guidelines issued on 24/6/2025 subject to the following addition modifications। এখানে 24/6/2025 অর্থাৎ বিহারে এসআইআর হওয়ার সময় যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনের বেশ কিছু পরিবর্তন এখানে হয়েছে, বেশ কিছু সংযোজন কিন্তু এখানে হয়েছে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। যেটা প্রথমেই বলা হচ্ছে, এর দ্বারা যেটা বলা হচ্ছে, ফর ইলেক্টরস হুজ এনুমারেশন ফর্মস হ্যাভ নট রিটার্ন, অর্থাৎ বিএলও যে এনুমারেশন ফর্ম বাড়িতে বাড়িতে দেবে, যাদের ফর্ম আর রিটার্ন পাওয়া যাবে না, যারা ফর্মটা ফিল আপ করে জমা দেবে না, বিএলও মে আইডেন্টিফাই আ probable cause such as absent, shifted, date, duplicate। বিএলও তখন কি করবেন, একটা সম্ভবত একটা কারণ খুঁজে বার করবেন, যে তারা মারা গেছেন কিনা, অ্যাবসেন্ট আছেন কিনা, বা অন্য কোথাও চলে গেছেন কিনা, কোনো জায়গায় শিফটেড হয়েছেন কিনা, বা ডুপ্লিকেট ভোটার কিনা, এটা এনকোয়ারি করবেন বেসড অন অ্যান এনকোয়ারি ফ্রম দ্য নিয়ারবাই ইলেক্টরস অ্যান্ড নোট দ্য সেম। মানে তিনি কিভাবে এনকোয়ারি করবেন, যে নিকটবর্তী কোনো ভোটার, তার পাশের বাড়ির কোনো ভোটারের কাছ থেকে তিনি ইনফরমেশন নেবেন যে তিনি কোথায় চলে গেছেন, মারা গেছেন কিনা, কি হয়েছে ওই ভোটারের সম্পর্কে, এবং সেটা নোট ডাউন করবেন, তিনি লিখে নেবেন। বুথ ওয়াইজ লিস্ট অফ above electors whose names are not included in the draft roll shall also be displayed on the notice board of respective panchayat bhavan, urban local body office and offices of the block development officer ইত্যাদি ইত্যাদি। এখানে যেটা বলা হচ্ছে, যে সমস্ত ভোটারের নাম ওই ড্রাফট রোলে উঠবে না, তাদের বুথ ওয়াইজ, মানে একটা বুথে কার কার নাম উঠছে না, তাদের সেই লিস্ট কিন্তু পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে অথবা ওয়েবসাইটেও কিন্তু সেটা পাবলিশ করা হবে। অর্থাৎ যাদের নাম উঠবে না, এটা কিন্তু নতুন করে বলে দেওয়া হয়েছে, যাদের নাম উঠবে না তাদের কিন্তু নোটিশ করে জানিয়ে দেওয়া হবে। সেই নোটিশটা কিন্তু পঞ্চায়েত অফিসেও থাকবে, হ্যাঁ, আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিস যেটা বিডিও অফিসেও কিন্তু সেখানে থাকবে, এবং আরো যেটা বলা হচ্ছে যে সেই জিনিসটা কিন্তু ওয়েবসাইটেও থাকবে, আপনার ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন। এখানে বলা হচ্ছে CEOs to consolidate and put this list on CEOs website is an accessible format। এখানে আপনারা যেটা দেখতে পারবেন এরকম একটা ফরম্যাটে কিন্তু সেখানেও কিন্তু নোটিশ বোর্ডে দেওয়া থাকবে। তারপর যেটা বলা হচ্ছে, বিদ্যাগে আধার কার্ডটাকে চলবে কিনা। আমি আগেই বলেছিলাম আধার কার্ডটা চলবে না। আধার কার্ডটা আপনার এটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, এটা আপনার আইডেন্টিফিকেশন হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে, পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নাই। একটু পরে আলোচনা করছি। এবারে যেটা বলবো আর কি কি চেঞ্জ হয়েছে, এখানে আপনারা দেখে নিন, যে মডিফিকেশন এনুমারেশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 3 এন্ড ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার 4 shall be applicable for SR in these states। এখানে যেটা বলা হচ্ছে, যে আগে বলেছিলাম যে এনুমারেশন ফর্ম সেটা অ্যানেক্সার C হিসেবে বলা হয়েছিল, কিন্তু এখন কিন্তু সেই এনুমারেশন ফর্মের নাম দেওয়া হয়েছে অ্যানেক্সার 3। আর ডিক্লারেশন ফর্ম যেটাকে বলা হয়েছিল অ্যানেক্সার D, কিন্তু এখন সেটা বলা হচ্ছে অ্যানেক্সার 4। এই দুটো নাম কিন্তু পাল্টে গেছে, অর্থাৎ এনুমারেশন ফর্ম দুটোই কিন্তু তাদের ফরম্যাটটাও পাল্টে গেছে। কেমন হয়েছে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, আজকে আবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এনুমারেশন ফর্মটা। এবারে যেটা বলা হচ্ছে ডি এর দাগে দেখুন, যেটা আমি আগেই বলেছি, নো ডকুমেন্ট ইজ টু বি কালেক্টেড ফ্রম দ্য ইলেক্টরস ডিউরিং দ্য এনুমারেশন ফেজ। অর্থাৎ বিএলও যখন বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম জমা আপনাদের সাবমিট করবেন, আপনাদের দেবেন, তখন কিন্তু আপনাদের কাছ থেকে কোনো প্রকার কাগজপত্র নেওয়া হবে না। এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নো ডকুমেন্ট ইজ টু বি কালেক্টেড ফ্রম দ্য ইলেক্টরস ডিউরিং দ্য এনুমারেশন ফেজ। অর্থাৎ এই এনুমারেশনের সময় কোনো প্রকার ডকুমেন্ট কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হবে না।
এখানেই কিন্তু একটা বড় বিষয়। তাহলে যেটা করতে হবে, এনুমারেশন ফর্মটা আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। ওই এনুমারেশন ফর্মের উপরেই কিন্তু নির্ভর করছে আপনাদের নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না। অর্থাৎ 2002 সালের ডিটেলস ওখানে লিখতে হচ্ছে। যাদের ওখানে ম্যাচিং হবে তাদেরটাই কিন্তু তাদের ফাইনাল লিস্টে নাম উঠবে, আর যাদের মিসম্যাচ হবে তাদেরকে কিন্তু নোটিশ করে ডাকা হবে। পরিষ্কার বলে দিলাম। তারপর ঈদ দাগে যেটা বলা হচ্ছে, ইআরও ইস্যু নোটিশ, ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রার অফিসার টু ইস্যু নোটিস অনলি আফটার পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোলস to whose electors who could not be linked with previous SR electoral rolls to ascertain their eligibility। এখানে যেটা বলা হচ্ছে, ইআরও কি করবেন, ওই সমস্ত ভোটারদেরকে মানে ড্রাফট রোল পাবলিকেশনের পরে, খসড়া তালিকা পাবলিশ হওয়ার পরে ওই সমস্ত ভোটারদেরকে নোটিশ দেবেন, একটা নোটিশ পাঠাবেন যাদের 2002 সালের সঙ্গে কোনো লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ নিজের নামও নেই বা বাবার নামও নেই বা সেখানে কোনো ভুলভাল আছে, এরকম যদি কোনো বিষয় পাওয়া যায় তাদেরকে কিন্তু ইআরও ডেকে পাঠাবেন। তখন কিন্তু ডকুমেন্ট চাইবে, এবং সেই ডকুমেন্টগুলো কি, ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটা। বোঝাতে পারলাম? যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে বা আপনার পূর্বপুরুষের কারোর যদি 2002 সালের লিস্টে না থাকে, সেখানে যদি আপনার লিঙ্কেজ দেখাতে না পারেন, তাহলেই কিন্তু আপনাকে নোটিশ দেওয়া হবে, আর নতুবা কিন্তু এনুমারেশন ফর্ম দিলেই হয়ে যাবে। তাদেরকে কিন্তু ডাকবে না, যাদের সন্দেহ না করবে। এবং যাদের লিঙ্কেজ দেখাতে পারবে না 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে, তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হবে। এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তারপরে যেটা বলা হচ্ছে, জি এর দাগেরটা একটা ইম্পর্টেন্ট, ডিউরিং হাউস টু হাউস এনুমারেশন বিএলও টু ক্যারি at least 30 blank form 6 along with blank declaration form annexure 4 যেটা বলা হচ্ছে, টু সাপ্লাই টু এনিওয়ান হু সিক্স টু এনরোল অ্যাজ এ নিউ ভোটার। এই যে এনুমারেশন হবে, অর্থাৎ এই যে এসআর প্রক্রিয়া হবে, এই সময়ও কিন্তু নতুন যারা ভোটার হতে চায় তারাও নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন বিএলও কি করবেন, ওই এনুমারেশন ফর্মের সঙ্গে তিনি কি করবেন, 30টা মতো, প্রত্যেকদিন 30টা মতো ব্লাঙ্ক যে ফর্ম 6 অর্থাৎ 6 নম্বর ফর্মে আপনার নতুন ভোটার অ্যাপ্লাই করা যায়, এই 6 নম্বর ফর্ম কিন্তু বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন। যদি কেউ নতুন ভোটার হতে চান, ওই 6 নম্বর ফর্মটা ফিল আপ করবেন, এবং তার সঙ্গে অ্যানেক্সার 4 কি আমি দেখিয়ে দিচ্ছি, অ্যানেক্সার 4টাও কিন্তু একটা করে দিয়ে আসবেন। অর্থাৎ কেউ যদি নতুন ভোটার হতে চায়, ওই সময় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর্ম 6 এবং তার সঙ্গে অ্যানেক্সার 4 দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ওই সময় নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করা যাবে। তারপরে যেটা বলা হচ্ছে, এসআর টু বি আন্ডারটেকেন স্ট্রিক্টলি উইদিন দ্য টাইমস as per as the following schedule। এসআর এই প্রক্রিয়াটা কিন্তু একদম স্ট্রিক্টলি কঠোরভাবে এই দিনের মধ্যেই করতে হবে। এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে, কি কি ডেট দেওয়া হয়েছে, প্রিপারেশন অফ ট্রেনিং এন্ড প্রিন্টিং, অর্থাৎ প্রিপারেশন এই যে প্রস্তুতি, ট্রেনিং এবং প্রিন্টিং, অর্থাৎ এনুমারেশন ফর্মটা ছাপানো বা বিএলও এই ইয়ারও বা সবাইকে যে ট্রেনিং দেওয়া, এই ট্রেনিং দেওয়ার কাজটা কিন্তু আজকে থেকে অর্থাৎ 28 অক্টোবর থেকে 3 নভেম্বর 3 তারিখ, এই কয়েকদিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ আজকে মঙ্গলবার থেকে আর কি আগামী নভেম্বর 3 তারিখের সোমবার পর্যন্ত কিন্তু এই কাজটি চলবে। তারপর এনুমারেশন পিরিয়ড, অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি, যেটা কি 4 নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ থেকে 2025 সালের নভেম্বরের 4 তারিখ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই এক মাস কিন্তু ফর্ম আপনাদের বিলি করা বা ফর্ম দেওয়া এবং সেই ফর্মটা পুনরায় ফিল আপ করে আপনাদের নিয়ে নেওয়া, এই কাজটা কিন্তু বিএলওরা করবেন এই এক মাস সময় ধরে। ঠিক আছে, তারপরে রেশনালাইজেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন, যদি কোনো বুথকে অ্যারেঞ্জ করা হয় বা বুথ ভাগ করা হয়, সেটা করতে হবে ডিসেম্বরের 4 তারিখের মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু বুথটা ভাগ করতে হবে। তারপর বলা হচ্ছে আপডেশন অফ কন্ট্রোল টেবিল এন্ড প্রিপারেশন অফ ড্রাফট রোল বা খসড়া তালিকা তৈরি হবে 5 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বরের মধ্যে, এটা তৈরি হবে। এবার এই খসড়া তালিকাটা পাবলিশ হবে কবে, খসড়া তালিকা পাবলিশ হবে এখানে বলছে 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার। তারপর বলা হচ্ছে পিরিয়ড ফর ফিলিং ক্লেমস এন্ড অবজেকশন, অর্থাৎ আপনারা যে এনুমারেশন ফর্ম যারা জমা দেয়নি বা যাদের ওই ড্রাফট রোল বা খসড়া তালিকায় যাদের নাম উঠবে না, তারা কিন্তু ক্লেমস এন্ড অবজেকশন যে পিরিয়ড, এই সময় কিন্তু আবেদন করতে পারবে। যাদের নাম খসড়া তালিকায় উঠবে না বা ড্রাফট রোলে উঠবে না, বা যারা এনুমারেশন ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন বা নাম উঠলো না বা অনেকে ফর্ম জমা দেননি, এই সমস্ত ক্লেমস এন্ড অবজেকশন, এই সমস্ত দাবি দেওয়া, এই সময়টা কিন্তু চলবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এখানেও কিন্তু প্রায় এক মাস সময় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে এক মাস সময় ধরে কিন্তু দাবি দেওয়ার এই কাজটা চলবে। যাদের নাম উঠবে না তারা এই সময় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যেটা বলা হচ্ছে যে নোটিশ ফেজ,
এবার যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, আপনাদের নোটিশ দেওয়া হবে যাদের যাদের সন্দেহ করবে, যাদের মিসম্যাচ হবে নামের, তাদের সেই পিরিয়ডটা কি এখানে বলছে ইস্যুয়েন্স এন্ড হিয়ারিং ভেরিফিকেশন, অর্থাৎ হিয়ারিং কখন হবে, ডিসিশন অন এমিনেশন ফর্মস এন্ড ডিসপোজাল অফ ক্লেমস এন্ড অবজেকশনস টু বি ডান কনকারেন্টলি বাই দ্য ইয়ারওস। এই যে হিয়ারিং, এই সময়টা ইয়ারোরা হিয়ারিং করবে বা এই ইয়ারোরা, সেটা কি 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত এই বিষয়টা চলবে কিন্তু, অর্থাৎ হিয়ারিং, অর্থাৎ যাদের নাম 2002 সালের লিস্টে নেই বা লিঙ্কেজ দেখাতে পারছে না বা যাদের একটু সন্দেহ করছে, তাদেরকে যে হিয়ারিং করবে সেটা কিন্তু এই সময়ের মধ্যে করবে, অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি, ঠিক আছে। তারপরে দেখুন, আর যে লাস্টে যেটা হবে ফাইনাল লিস্ট যেটা পাবলিশ হবে, ফাইনাল লিস্ট পাবলিশ হবে তারও একটা দিনক্ষণ জানিয়ে দিয়েছে। এবারে দেখুন ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রোল, অর্থাৎ চূড়ান্ত তালিকা পাবলিশ হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, ঠিক আছে। এই ফাইনাল লিস্টে যাদের নাম উঠবে তাদের কোনো চিন্তা নেই, আর যাদের নাম না উঠবে তাদের কিন্তু দুশ্চিন্তার বিষয়, তারা কিন্তু আবার আবেদন করতে পারবে, ঠিক আছে। তারা ডিএম এর কাছে আবেদন করতে পারবে, নির্দিষ্ট ডেটের মধ্যে তাদের ডিএম এর কাছে আবেদন করতে হবে। এবারে আপনারা দেখে নিন নতুন যে এনুমারেশন ফর্ম, নতুন এনুমারেশন ফর্ম যেটার নাম দেওয়া হয়েছে অ্যানেক্সার 3, আগে নাম দেওয়া ছিল অ্যানেক্সার সি, এবারে কিন্তু হবে অ্যানেক্সার 3। সেটা কেমন হবে সেটা আগের একটা ভিডিওতে আমি বলেছি, আর একবার আপনাদের বলছি। নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, এখানে কিন্তু আপনার বুথের যে বিএলও, আপনার এলাকার যে বিএলও, তার আপনার বুথের বিএলও তার নাম এবং তার মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে। তারপরে যেটা দেওয়া থাকবে এখানে লেখা থাকবে, এগুলো প্রিপ্রিন্টেড, যেগুলো প্রিপ্রিন্টেড থাকবে লেখা থাকবে সেগুলো কি, এখানে আপনার নাম থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে, আপনার ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকবে, তারপর আপনার 2025 সালের ভোটার লিস্টে যে আপনার সিরিয়াল নাম্বার, বা 2026 সালের ভোটার লিস্টের যে আপনার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার, পার্ট নেম, আপনার রাজ্যের নাম, আপনার বিধানসভার নাম কিন্তু এই জায়গায় সব লেখা থাকবে। তারপর একটা কিউআর কোড থাকবে, যেটা বিএলও এই কিউআর কোড স্ক্যান করে আপনাদের সমস্ত ডিটেইলস আর বিএলও অ্যাপে আপলোড করবে। তারপর আপনার বর্তমান ভোটার লিস্টে যে ফটো আছে সেই ফটো কিন্তু এখানে দেওয়া থাকবে, বর্তমান যে ফটো এখানে দেওয়া থাকবে। তারপর এখানে বলছে পেস্ট কারেন্ট ফটো, আপনার যে বর্তমান যে ফটো সেটা কিন্তু এখানে দিতে হবে, আপনার রিসেন্ট একটা ফটো তুলে কিন্তু এখানে সাবমিট করতে হবে, আপনার পেস্ট করতে হবে, এটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছি। তারপর যেটা করতে হবে আমি তাড়াতাড়ি বলছি, এখানে যে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে, ঠিক আছে। আপনার যে জন্ম তারিখ সেটা এখানে আপনারা লিখবেন, সঠিক যেটার জন্য আপনি প্রুফ দেখাতে পারবেন সেই জন্ম তারিখ এখানে লিখবেন। তারপর আপনার আধার নাম্বার, আধার নাম্বারটা আপনি এখানে লিখতেও পারেন নাও পারেন, এটা অপশনাল। তারপর আপনার মোবাইল নাম্বার, আপনি আপনার চালু সঠিক মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখবেন, ভালোভাবে লিখবেন। তারপর এখানে দেখুন ফাদার্স নেম, গার্জিয়ানস নেম, বাবার নাম এখানে লিখতে হবে, আপনার বাবার নাম এখানে লিখবেন। যেহেতু কোনো এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না, তাই ফর্ম ফিল আপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে ফাদার্স গার্জিয়ানস এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবা বা আপনার যে গার্জিয়ানের নাম দিচ্ছেন তার যে ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার এখানে লিখবেন, যদি না থাকে লিখবেন না। তারপর মাদার্স নেম, এখানে আপনার মায়ের নামটা লিখবেন। তারপর মাদার্স এপিক নাম্বার, আপনার মায়ের এপিক নাম্বারটা এখানে লিখবেন। এবার অনেকে প্রশ্ন করছে যে এপিক নাম্বারটা কোন এপিক নাম্বার লিখবো, 2002 সালের না বর্তমানের, এটা বর্তমান এপিক নাম্বারটা আপনি লিখবেন। 2002 সালের এপিক নাম্বার লেখার জায়গা কিন্তু আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে স্পাউস নেমস, বিবাহিত পুরুষ বা মহিলা তারা চাইলে তাদের স্বামীর নাম বা স্ত্রীর নাম এখানে লিখতে পারেন, হ্যাঁ, নাও লিখতে না লিখলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা চাইলে লিখতে পারেন, আপনারা লিখে দিতে পারেন। এবারে যেটা বলা হচ্ছে মেন যে বিষয় যেটা পরিবর্তন হয়েছে, এনুমারেশন ফর্ম যেটা পরিবর্তন হয়েছে আগের একটা ভিডিওতে আমি বলেছি, সেটা কি, এখানে ডিটেলস অফ ইলেক্টর ইন দা ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে, সেই 2002 সালের ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনার নিজের ডিটেলস থাকে, নিজের নাম থাকে, এই জায়গায় লিখতে হবে। আর যদি আপনার নিজের নাম না থাকে, আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার ডিটেলস যদি থাকে, সেটা কিন্তু এই পোর্শনটাই লিখতে হবে। এবং কি লিখতে হবে দেখুন, প্রথমেই দেখাচ্ছি, ইলেক্টর নেম, অর্থাৎ আপনার নিজের নাম যদি থাকে আপনি আপনার নিজের নামটা এখানে লিখলেন, আপনার এপিক নাম্বার, অর্থাৎ ওই সময় যে 2002 সালে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার, যদি না থাকে, অনেকের তো নেই, দেখলাম 2002 সালের ভোটার তালিকায় অনেকে এপিক নাম্বার নেই, আপনাদের লিখতে হবে না, কোনো প্রকার সমস্যা নেই। তারপর রিলেটিভস নেম, অর্থাৎ আপনার ওই 2002 সালের যে ডিটেলসে যে নামটা আছে, বাবার নাম বা মায়ের নাম যেটা আছে সেটা এখানে লিখবেন, এবং আপনার সঙ্গে তার সম্পর্ক কি, ওই নিশ্চয়ই ওখানে লেখা আছে, দেখবেন ওই ভোটার লিস্টে দেওয়া আছে, পুরো স্বামী পিতা এই ধরনের দেওয়া আছে, সেটা এখানে লিখবেন। আপনার ডিস্ট্রিক্ট বা আপনার জেলাটা এখানে লিখবেন, আপনার স্টেট, আপনার রাজ্যের নাম এখানে লিখবেন। তারপরে এখানে আপনার এসি নেম, অর্থাৎ আপনার বিধানসভা নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এখানে লিখতে হবে, নাম লিখবেন এখানে। এখানে এসি নাম্বার, অর্থাৎ এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অর্থাৎ বিধানসভার নাম্বার, অর্থাৎ 2002 সালে আপনার বিধানসভার নাম্বার যেটা ছিল সেটাই লিখবেন। আমাদের যেমন এখানে 92 ছিল, আমি এখানে 92 লিখে দেবো। এবার যাদের যেটা ছিল সেটা লিখবেন। পার্ট নাম্বার, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় আপনার পার্ট নাম্বার কত ছিল সেটা এখানে লিখবেন। আপনার সিরিয়াল নাম্বার সেই সময় যা ছিল সেটা এখানে লিখতে হবে। এবার যদি
আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকে, তাহলে আপনার বাবা মা বা যার নাম আপনার সম্পর্কিত যার নাম আছে সেটা এখানে লিখতে হবে, তার নামটা এখানে লিখবেন। ঠিক আছে, আপনার বাবার নাম থাকলে বাবার নাম লিখবেন, আপনার বাবার এপিক নাম্বার এখানে লিখবেন, মার নাম থাকলে মায়ের নাম লিখবেন, এবং আপনার বাবার নাম লিখলে আপনার বাবার ওই পাশে যে সম্পর্কের নাম দেওয়া আছে সেই সম্পর্কের নাম এখানে লিখবেন। তারপর কি সম্পর্ক সেটা লিখবেন, তার পিতার নাম না তার স্বামীর নাম সেটা এখানে লিখবেন। এখানে ডিস্ট্রিক্ট একটা জেলার নাম লিখবেন, এখানে স্টেট মানে রাজ্যের নাম লিখবেন, এখানে আপনার বিধানসভার নাম লিখবেন, এখানে এসি নাম্বার বিধানসভার নাম্বার লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। এই হলো অ্যানেক্সার 1 ফিল আপ করা। এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবো আমরা। নিচের দিকে এসে দেখুন এখানে একটা সিগনেচারের জায়গা আছে, সিগনেচার এন্ড লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশন উইথ ডেট। এখানে আপনি কারা কারা সিগনেচার করতে পারবে, আপনি নিজে সিগনেচার করতে পারবেন, বা আপনি আপনার বৃদ্ধাঙ্গুলের ছাপ এখানে দিতে পারবেন, অথবা আপনার পরিবারের কেউ বয়স্ক সদস্য সে কিন্তু এখানে ছাপ দিতে পারবে, কিন্তু সেই জায়গায় এখানে তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেই সম্পর্ক এখানে লিখতে হবে এবং তারিখ দিতে হবে। মনে করেন যে নিজে সই করেছে তার কোনো সম্পর্ক লিখতে হচ্ছে না, কিন্তু মনে করেন আপনার সই আপনার বাবা করে দিয়েছে বা অন্য কেউ, সেখানে আপনার লিখে দিতে হবে এটা পিতা কি মাতা এখানে লিখে দিতে হবে এবং ডেট দিতে হবে। এইটুকু কিন্তু আপনারা মনে রাখবেন। তারপরে একটা ভাইটাল বিষয় যেটা বলা হচ্ছে এখানে ডিক্লারেশন বিষয়, ইনফরমেশন শিট ফর এনুমারেশন ফর্ম, এটা কিন্তু এনুমারেশন ফর্মের সঙ্গেই থাকবে। এখানে বলছে ইলেক্টরস ক্যান চেক দেয়ার নেম এন্ড দ্য নেম অফ দ্য কনসার্ন রিলেটিভস ইন দ্য প্রিভিয়াস এসআই ইলেকট্রাল রোলস। তো এখানে যেটা বলা হচ্ছে যে ভোটাররা চাইলে তাদের নাম অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম বা বাবা মার নাম কোথায় আছে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে, এটা সবাই দেখে নিয়েছেন ইতিমধ্যে। তারপর বলা হচ্ছে ইআরও উইল ইস্যু নোটিস টু দোজ ইলেক্টরস হুজ প্রিভিয়াস এসআই ইলেকট্রাল ডিটেইলস প্রোভাইডেড ইন দ্য এনুমারেশন ফর্ম আর আইদার নট অ্যাভেলেবল or not match in the database। এখানে যেটা বলা হচ্ছে যে ইআরও ওই সমস্ত ভোটারদেরকে নোটিশ দেবেন, আমি আগেই বলেছি ওই সমস্ত ভোটারদেরকে নোটিশ পাঠাবেন যাদের 2002 সালের যে এনুমারেশন ফর্মে 2002 সালের ডিটেলস আপনারা ফিল আপ করেছেন ওই ডিটেলস গুলো যাদের নট অ্যাভেলেবেল অর্থাৎ মোটেই থাকবে না, ভুয়ো দিয়েছেন, উল্টো পাল্টা দিয়েছেন, অথবা যাদের ডাটাবেজে ম্যাচ করবে না অর্থাৎ কম্পিউটার যে ডাটাবেজ আছে ওই ডাটাবেজে যাদের ম্যাচ করবে না, মিসম্যাচ হবে, তাদেরকে কিন্তু নোটিশ দেবেন। একদম পরিষ্কার। যাদের 2002 সালের সঙ্গে ডিটেলস মিলবে না অথবা যাদের থাকবে না, ভুলভাল দিয়েছেন, ভুল লিখেছেন, তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হবে। Upon receipt of notice, the elector to provide the document based upon the following categories। এবারে যেটা বলা হচ্ছে যাদের এই নোটিশ দেওয়া হবে তাদেরকেই কিন্তু ওই ডকুমেন্ট গুলো দিতে হবে। যাদের নোটিশ দেওয়া হবে তাদেরকেই কিন্তু ওই ডকুমেন্ট গুলো দিতে হবে, যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, এবং সেটা কিন্তু খামখেয়ালি দিলে হবে না, সেটা কিন্তু আপনার বয়স অনুযায়ী দিতে হবে, আপনার বয়স অনুযায়ী দিতে হবে। যেটা বলা হচ্ছে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1 জুলাই 1987, অর্থাৎ আপনার জন্ম যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে হয় তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটায় টিক মারতে হবে। টিক মারাটা দেখে নিন, প্রথমে এই জায়গায় টিক মারতে হবে। যদি আপনার জন্ম 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে হয় এই জায়গায় টিক মারতে হবে। এন্ড প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে ওই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে, বাবার দিলে তখন চলবে না, আপনার নিজের একটা ডকুমেন্ট দিতে হবে। তারপরে বলা হচ্ছে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1 জুলাই 1987 এন্ড 2 ডিসেম্বর 2024, অর্থাৎ 1987 সালের জুলাই মাসের 1 তারিখের পর থেকে 2004 সালের ডিসেম্বর 2 তারিখের মধ্যে যাদের জন্ম, এই সময় যাদের জন্ম তারা কিন্তু এই জায়গাটায় টিক দেবেন। এখানে টিক দেওয়ার পরে তারা নিচের যে দেওয়া ডকুমেন্ট অর্থাৎ নিজের একটা ডকুমেন্ট দিতে হবে এবং বাবার একটা ডকুমেন্ট দিতে হবে নিচের দেওয়া ডকুমেন্টের মধ্যে। তারপরে যেটা বলা হচ্ছে If born in India after 2 December 2024, অর্থাৎ 2004 সালের ডিসেম্বর মাসের 2 তারিখের পরে যাদের জন্ম তাদের কি করতে হচ্ছে, তাদেরকে এখানে তো টিক মারতে হচ্ছে, টিক মেরে তাদের নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে, তাদের বাবার জন্য একটা ডকুমেন্ট দিতে হবে এবং তাদের মায়ের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবার ডকুমেন্ট কি কি লাগবে, ডকুমেন্টের লিস্ট কিন্তু আপনাদের এনুমারেশন ফর্মে দেওয়া হবে, এনুমারেশন ফর্মে কিন্তু দেওয়া থাকবে। কি বলা হচ্ছে
any identity card, pension, payment order issued by the regular employee, pensioner of any central government, state government, এটা তো আপনারা সব জেনে গেছেন ডকুমেন্ট কি কি লাগবে। এনি আইডেন্টি কার্ড, এই সমস্ত ডকুমেন্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তারপরে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট, হ্যাঁ, তারপরে ডোমিসাইল সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, আপনার এনআরসি সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলো লাগবে। আর একটা জিনিস বলা হচ্ছে বিহারের ক্ষেত্রে যেটা লেগেছিল যে আপনার 2002 সালের ভোটার তালিকা, সেটাও কিন্তু দিলে হবে। যাদের নাম আছে সেই ভোটার তালিকাও কিন্তু বড় ডকুমেন্ট, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। আর আধার কার্ডের ক্ষেত্রে কি বলা হচ্ছে, আধার কার্ড আপনার আইডেন্টিফিকেশনের জন্য নেওয়া হতে পারে, চাইতে পারে, অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু আপনার বা ইআরও বা ইআরও কিন্তু চাইতে পারেন আইডেন্টিফিকেশনের জন্য, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার হিয়ারিং হবে, এবং তারা যদি মনে করেন যে আপনি ভারতীয় নাগরিক, তাহলেই কিন্তু আপনার নাম তাহলেই কিন্তু আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠবে। সুতরাং আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো প্রকার ডকুমেন্ট কিন্তু আপনাকে জমা করতে হচ্ছে না, আপনাদের সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দিলেই হবে। কিন্তু যাদেরকে সন্দেহ করবে তাদেরকেই ডকুমেন্ট দেখাতে হবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।